জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সয়লাব বাংলাদেশ বিরোধী গুজব ও মিথ্যা তথ্যে এ ধরনের আচরণকে দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসব মিথ্যাচার নিয়ে দেশের গণমাধ্যমকেও সরব হওয়ার তাগিদ তার। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক গোল টেবিল বৈঠকে তিনি আরও বলেন, কোনো দেশের জন্য হুমকির কারণ হবে না বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে গোল টেবিলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করেছে, তবে বাংলাদেশের সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিবন্ধকতা দূর করে অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, জাতীয় ঐক্য না থাকায় কূটনৈতিক ক্ষেত্রে অতীতে অনেক কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাদের লোকবল ক্ষয় হয়েছে, তাদের অস্ত্র সরঞ্জাম ইত্যাদি আপনার স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্কর ভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরেও আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এনডিএম-এর আয়োজিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা বিষয়ক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, গত 15 বছরের আন্দোলন তাদের এই জায়গায় নিয়ে এসেছে। আগামী 31 ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, আন্দোলন পরবর্তী জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিশনের কথা হয়েছে, আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করিনি। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কোনো ডেলিভারি সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছে। আমরা এখানে থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। 10 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডন সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের চলমান পরিস্থিতি, সংস্কার, প্রতিক্রিয়া, আগামী নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হবে। 10 দিনের সফর শেষে 11 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত 31 দফাও বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ব্যাংক লুটকারী ও জুলুম চালানো সকল ব্যক্তিদের আইনের আওতায় এনে
দ্রুতই এই সরকারকে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও জাতীয় প্রেস ক্লাবের আলাদা অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। নির্বাচনের জন্য যা প্রয়োজন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার, মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে বাউফল ফাউন্ডেশন আয়োজিত গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, 15 বছর পর জনগণ সুষ্ঠু ভোট দেখতে পাবে। এর মাধ্যমেই যে দল ক্ষমতায় আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে। আগের চেয়ে সংখ্যালঘুরা ভালো আছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, প্রত্যেকে তার নিজ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব সরকার নিয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন অভিযুক্ত হলে তাকে বিচারের আওতায় নেওয়া হবে। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে 1 কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রথম বহু বছর পরে আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 4 দিন পর 31 জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে নিহতের বাবা জামাল উদ্দিন। এ ঘটনায় অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়। এছাড়া সাইফুল ইসলামের ভাইও 116 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছে। এর আগে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করে। এই ঘটনায় সব মিলিয়ে 5টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে 77 জনের নাম উল্লেখ সহ 1400 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এখনও পর্যন্ত আটক করা হয়েছে 39 জনকে। আটককৃতদের মধ্যে 9 জন হত্যায় সরাসরি অংশগ্রহণ করে বলে দাবি করেছে পুলিশ। গত মঙ্গলবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘিরে চট্টগ্রামের আদালত পাড়ায় তার অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এতে নির্মম হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা যাতে প্রকৃতভাবে চিহ্নিত হয়, তাদের সংশ্লিষ্টতা যতটুকু সেটা সন্নিবেশিত হয়। প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, যাতে করে ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা আমাদের যতটুকু কর্তব্য রয়েছে সেটা আমরা উপস্থাপন করতে পারি। চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে মন্তব্য করে সেগুলো তদন্ত করার ঘোষণা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিকেলে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রাম মহানগরের উন্নয়ন প্রকল্পগুলো জনবান্ধব হয়নি। এসব প্রকল্পের মাধ্যমে কিছু গোষ্ঠীর উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদদের দোসররা ফিরে আসতে চাচ্ছে, তাদের প্রতিহত করা হবে। সব সংস্থাকে সাথে নিয়ে আগামীতে পরিকল্পিত উন্নয়ন করার আহ্বান জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সুবিধা দিতে অপরিকল্পিতভাবে ফ্লাইওভার ও র্যাম্প করা হয়েছে। ভিজিটর বা আমি চট্টগ্রামে
আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতনে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বলে দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাতক্ষীরাকে দেশ থেকে আলাদা করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জামায়াতের অনেক নেতাকর্মীকে নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিকেলে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় জামায়াতের আমির আরও বলেন, মানুষ হত্যা, জুলুম, নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা টিকিয়ে রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার টাকা জোগাড় করতে রাজধানীর ধানমন্ডিতে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে খুন করা হয়। হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করার পরই বেরিয়ে আসে এই তথ্য। গ্রেপ্তারের পর পুলিশ জানায়, আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা পরিকল্পনা করে ডাকাতির জন্য এই চিকিৎসক দম্পতির বাসায় যায়। ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান। যে মার্ডার ফর গেইন যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল 3 জনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছি, যেহেতু 2 জন আগে থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই 2 জন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই 2টা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যে কোনো স্বৈরা শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সঙ্গীতশিল্পী বেবি নাজমিন। শনিবার বেলা 11:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বেবি নাজমিন বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে জানান। আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেন, এ বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন জনপ্রিয় এই শিল্পী। এরপর দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়ায় অংশ নেন বেবি নাজনীন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। ময়মনসিংহ বিভাগের 55 জন শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে নগরীর টাউন হল মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, অনেক চিকিৎসক বিদেশে প্রশিক্ষণ শেষে দেশে না ফেরায় অন্য চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর প্রভাব পড়েছে। বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে
তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে সেমিনারের আয়োজন করা হয়। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের দিকটি অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ সময় চিকিৎসকদের আরও মানবিক হবার তাগিদ দেন উপদেষ্টা। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সেবা দেওয়ার নির্দেশনা দেন তিনি। ওষুধের চড়া দামের প্রসঙ্গও উঠে আসে বক্তব্যে। আমার সামনে ডক্টর রুমি আছেন, যে এটার টিম লিডার, সেই সাথে বলতে পারেন লাভটা কি? লাভ তো একটাই, আমাদের প্রায় 40-এর উপরে, আমার কাছে এই পর্যন্ত যে তালিকা আসছে তাতে 40-এর উপরে ডাক্তার যারা বাইরে গেছেন এখনো ফিরেন নাই। তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তারা আর আসেননি। তাহলে এই অপচয়টাও আমরা কি করে মেনে নিব? দরিদ্র দেশ। কাজে এই বিষয়টা আপনারা যখন কাউকে পাঠাবেন, কথাগুলো পরিষ্কার জন্য থাকে যে ওনারা দেশ ফিরে আসবেন। নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ। সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। সকালে শুরুতে জাহাজের অধিনায়কের কাছে কমিশনিং তুলে দেন নৌবাহিনীর প্রধান। দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ বানৌজা বিষখালী। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই জাহাজটিতে রয়েছে একটি বাফার গান, 2টি হেভি মেশিন গান, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন নৌবাহিনী প্রধান। নৌবাহিনী হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম, বনগাঁ ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি কুড়িল সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরু দায়িত্ব, যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন নগরী ও স্বাস্থ্যকর শহরের তকমা পাওয়া রাজশাহী শহরের বায়ু দূষণের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। বরেন্দ্র পরিবেশ উন্নয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বায়ুমান পরীক্ষার ফলাফলে এমন তথ্য মিলেছে। শনিবার সকালে নগরীর তালাইমারি, রেলগেট, বেসিক শিল্প এলাকা সহ বেশ কিছু পয়েন্টে বায়ুমান পরীক্ষা করেন তারা। এ সময় PM 2.5 ও PM 10 এর মাত্রা পর্যবেক্ষণে বায়ুমান স্কোর পাওয়া যায় 100 থেকে 190 মাইক্রোগ্রাম, যা ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের মাত্রা বাড়ার 3টি প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়ন, গাছ কাটা ও পুকুর ভরাট করাকে দায়ী করেন বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর জাকির খান। জানান, বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণও ক্রমেই বাড়ছে, যা মানবদেহের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। বায়ুতে ম্যাক্সিমাম PM 2.5 থাকবে 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব এবং PM 10 থাকবে 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তার মানে আমাদের মেজারমেন্টে আমরা PM 2.5, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেটা অলমোস্ট ডাবল পেয়ে গেছি। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহে জেলার তাপমাত্রা কমেছে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। দিনে উষ্ণতার অনুভব থাকলেও সন্ধ্যা হলেই নামতে থাকে তাপমাত্রা। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনের বেলা কারণে তাপমাত্রা থাকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সন্ধ্যা নাগাদ শীতের ঠান্ডা বাতাস আর রাতভর কুয়াশায় জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতেই। অগ্রহণেই শীতের আমেজ শুরু হয়েছে। সকালে আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন।
প্রতিদিনই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে, ফলে শীতের তীব্রতা আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। রাত বাড়ার সাথে শীত অনুভব হচ্ছে আরও বেশি। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে। ধীরে ধীরে শীত জেঁকে বসবে বলেও জানায় জেলা আবহাওয়া অফিস। অর্থ পাচার বন্ধে স্থায়ী পদক্ষেপ নেয়ার কথা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে বাণিজ্যিক সংগঠনের সংখ্যা কমানোর তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা এবং অগ্রাধিকার শীর্ষক এক দিনের ব্যবসায়িক সম্মেলনে উঠে আসে ব্যবসার পরিবেশের নানা সংকট। অন্তর্বর্তী সরকারের গেল 3 মাসে এসব সমস্যার সমাধান না হলেও তা নিরূপণের পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন ঠিক রাখতে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব উঠে আসে সম্মেলনে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কয়েক বছরের অনিয়ম কাটিয়ে উঠে আর্থিক খাতের সংস্কার দৃশ্যমান হয়েছে। সংস্কার নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। সংস্কার, আমি সঙ্গে মনে করি সংস্কার কথা বললাম, ইমিডিয়েট সংস্কার করতেই হবে। কারাপশন, ব্যাংকিং সেক্টর, ইন্ডিয়া এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না, ভবিষ্যতে কেউ চুরি করে খেতে পারবে না। অনেকে বলে এত হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে আছে। আমরা সেই সংস্কার করব, সেটার পদাঙ্ক যেন নেক্সট গভর্নমেন্ট অনুসরণ করে। গ্রাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি। আমরা এটা 2026-এ হব না 2030-এ হব, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। Now, are we ready in terms of our governance, in terms of ease of doing business, in terms of our fiscal policy, in terms of monetary policy? Probably not. দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ত্রাণকর্মী সহ অন্তত 23 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই 17 জনকে হত্যা করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় প্রাণহানি 100 ছাড়িয়েছে। এতে গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 44,300-র বেশি। বর্তমানে ইসরায়েলি বাহিনী বর্বরতার মাত্রা বাড়ানোয় ক্ষুধা ও দুর্ভোগে বিপর্যয়কর পরিস্থিতির সঙ্গে সময় কাটাচ্ছেন অবরুদ্ধ অঞ্চলটির নিরীহ ফিলিস্তিনিরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখল অভিযানও বাড়িয়েছে ইসরায়েল। শনিবার এখন পর্যন্ত 16 জন ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলের দখলদার বাহিনী। প্রায় 3 বছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে অবস্থান পরিবর্তন করলেন ভলোদিমির জেলেনস্কি। দখলকৃত ভূখণ্ড মস্কোর কাছ থেকে ফেরত না নিয়েই যুদ্ধবিরতিতে আগ্রহী কিয়েভ। শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধ করতে চাইলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ন্যাটোর ছাতার নিচে নিয়ে আসতে হবে। রাশিয়া যেসব স্থান দখল করেছে, পরবর্তীতে সেগুলো কূটনৈতিক উপায়ে ফেরত নেয়ার কথা জানান তিনি। 2022 সালে ন্যাটো জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানায় ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ প্রদান করা হবে না। আট বছর পর বিদ্রোহীদের দখলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর 2/3 অঞ্চল। বিদ্রোহীদের পক্ষে অভিযানে নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। বিদ্রোহীদের প্রতিহত করতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 3 দিন ধরে চলা এই আগ্রাসী অভিযানে রুশ বিমান হামলায় নিহত 4 শতাধিক বিদ্রোহী। বাশার আল আসাদ সরকারকে শীঘ্রই সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। আরেক বিদ্রোহী গোষ্ঠী জাইশ আল ইজ্জারের কমান্ডার জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাবার পরই শুরু করা হয় এই অভিযান। এদিকে সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দশকব্যাপী সিরিয়ান
গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 3 লাখের বেশি বেসামরিক নাগরিক। প্রাপ্তবয়স্ক অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাশ হয়েছে। উচ্চকক্ষে পাশের পর বিলটি পরিণত হবে আইনে। শুক্রবার এন্ড অফ লাইফ নামে পরিচালিত বিলটির পক্ষে ভোট দেন 330 জন আইন প্রণেতা, বিপক্ষে যায় 275টি ভোট। আলোচিত বিলটিতে বলা হয়েছে, ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসরত কোনো গুরুতর অসুস্থ রোগীর 6 মাসের কম সময়ে বেঁচে থাকার সম্ভাবনা থাকলে ব্যক্তিটি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিতে পারবেন। এক্ষেত্রে রোগীর অর্ধ বছরের কম বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে হবে চিকিৎসককে। চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি কার্যকর করা হবে। নিয়ম লঙ্ঘনের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যু বেছে নেওয়া কিংবা মৃত্যুর জন্য বাধ্য করা হলে 14 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো বড়দিনের কেনাকাটার মৌসুম। মাঝের 26 দিনে কেমন বিক্রি হবে সেটাই বলে দেবে ব্ল্যাক ফ্রাইডে, বলেছেন বিক্রেতারা। বিশাল মূল্য ছাড়ে পছন্দের পণ্য কিনতে দোকান খোলার আগেই লম্বা ভিড়, যদিও এবছর ভিড় অনেকটা কম বলছেন ক্রেতারা। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিংয়ের পরের শুক্রবার বিশেষ মূল্য ছাড়ের উৎসব চলে দেশ জুড়ে। গেল কয়েক বছর ধরে বিশ্বের আরও অনেক দেশের সাথে এ রীতি গ্রহণ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাও। গেল অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল বছরের সর্বোচ্চ 23% বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক নিত্যপণ্যই চলে গেছে সাধারণ ভেনেজুয়েলাদের নাগালের বাইরে। এমন সময়ে মূল্য ছাড়ে কেনাকাটার এ উৎসব। শক্তি সঞ্চয় করে ভারতের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার বিকালেই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তামিলনাড়ু ও পুডুচেরি উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটারে পৌঁছাতে পারে। ফেঙ্গালের প্রভাবে তামিলনাড়ু ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। শতাধিক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় সময় বিকাল 5টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরতদের ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি বাসিন্দাদের প্রয়োজনে ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে তামিলনাড়ু সরকার। 6টি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা 1744 জন। শনিবার সকাল 9টা থেকে শুরু হয়ে ডিআরইউ এর 2025 সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নসরুল হামিদ মিলনায়তনে মোট 20টি বুথ স্থাপনের মাধ্যমে চলে ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণ ভোটার এবং প্রার্থীদের পদচারণায় ছিল মুখর। 2025 সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট 21টি পদের বিপরীতে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি 17 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 31 জন। এর মধ্যে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী রয়েছেন। সন্ধ্যা নাগাদ ফলাফল জানা যাবে। বর্ডার গাভাস্কার ট্রফি ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জর্জ হ্যাজেলউড। প্রায় 1 বছর পর টেস্ট দল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড। সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেডে একমাত্র দিবারাত্রির টেস্টে তাকে পাবে না অজিরা। টেস্টে অভিষেক না হওয়া শন অ্যাবট ও ব্রেন্ডন ডকেট ডাক পেয়েছেন দলে। গেল অ্যাশেজ সিরিজের পর দলে ফিরেছেন আরেক পেসার স্কট বোল্যান্ড। ঘরের মাঠে 6 ম্যাচে 28 উইকেট নিয়েছেন এই পেসার। হ্যাজেলউডের পরিবর্তে দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তিনি। (2015-16) টি-20 গ্র্যান্ড চ্যালেঞ্জ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেটারকে। গ্রেফতার হওয়া 2 জন লোয়ানোয়াবো টটসবে
ও থামি সোলেকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আরেকজন ইথি এমবালাটি। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিষয়ক সংস্থা প্রায় 8 বছর পর ফিক্সিংয়ের দায়ে 3 তারকাকে গ্রেপ্তার করেছে। এমবালাটি 18 নভেম্বর এবং সোলকিলে ও টর্টসবেকে 28 ও 29 নভেম্বর গ্রেপ্তার করা হয়। মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ বন্ধ হয়ে যায় এই 3 জনের। 29 নভেম্বর তাদের বিরুদ্ধে স্থগিত মামলা নতুন করে শুনানি হয়েছে। টর্টসবে প্রোটিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন 89টি আন্তর্জাতিক ম্যাচ। ব্যাটার সোলকিলে খেলেছেন 3টি টেস্ট। এমবালাটির ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে খেলেননি। বাফুফের 15তম সদস্য পদের পুনর্নির্বাচনে 56 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মনি। শনিবার ফেডারেশন ভবনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে একটি পদের জন্য সাইফুর রহমান মনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এখলাস উদ্দিন। ভোট গ্রহণের প্রায় আধ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করে বাফুফে নির্বাচন কমিশন। বাফুফের সবশেষ সদস্য হিসেবে নির্বাচিত মনি বিপক্ষে লড়াই করা এখলাস উদ্দিন ভোট পান 51টি। 5 ভোটের ব্যবধানে হেরে যান এখলাস। এর আগে গেল 26 অক্টোবর বাফুফে নির্বাচনে 15তম সদস্য পদে মনি ও এখলাস সমান 61টি ভোট পেয়েছিলেন, যে কারণে এই পদের জন্য পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় বাফুফে নির্বাচন কমিশন। নির্বাচনে 133 জন কাউন্সিলরের আজ বাফুফেতে ভোট দিয়েছেন 106 জন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।